পঞ্চানন বাবু সুর, হ্যাঁ পঞ্চানন মিত্র। তিনি বললেন যে আমি যেসব মিউজিশিয়ানদের বলবো হুম। তাদের নিতে হবে। তো আচ্ছা, সেটা সেটা তখন কোন দলের জন্য? নট্টর জন্য। তখন উনি অ্যারেঞ্জার ওখানে। তা বললে যে কাকে, বলে 1 নম্বর হচ্ছে সুনীল ঘোষ, বাঁশের বাঁশি। আচ্ছা 2 নম্বর হচ্ছে রাধেশ্যাম নন্দী। আচ্ছা, এরম পরপর মানে বললে মালিককে উনি এদের কথা সাজেস্ট করলেন। আচ্ছা আচ্ছা। এইবার সে বাজাবো কি, খালি উনি মাকুমবাবু নট্য কোম্পানির মালিক, হুম। তিনি বসে শুনতেন আর খালি মাথা হেঁট। কেন, ভুল হলে তো বলবে, সে বলবে না, কোনো কথা বলবে না। মানে ওনার মানে বাহ্যিক এক্সপ্রেশন দেখে আপনাকে বুঝতে হবে যে ওনার ইয়েটা কি হচ্ছে, ভালো লাগছে খারাপ লাগছে রাগ হচ্ছে কিনা, এরকমই উনি মানুষ ছিলেন। তারপর থেকে উনি আমাকে বলছে তুমি কি বাঁশি বাজাও? আচ্ছা। আমি, কেন? বাঁশের বাঁশি ভাই, মাইনে কত নেবা কব? তা আমি বলছি যে আমার তো 175 টাকা মাইনে আছে, আপনাকে দিতে গেলে কম করে 250 টাকা দিতে হবে। যাক, অনেকটাই অনেকটাই বাড়লো। তাহলে আপনি 250 টাকা বললেন মাখনলাল নট্টকে। হ্যাঁ, তিনি বললেন যে কি বাঁশি বাজাও, তুমি তো ওই 175 টাকা, আমার দলে কাজ যে করে সে 105 টাকা মাইনে নেয়। আচ্ছা। আমি আমি বর্দা বর্দা বললে ডাকতাম। হুম। তা আমি বললাম যে দেখুন, একটা কথা বলতে পারি, বাঁশি 6.5 আনায় পাওয়া যায়, হুম। আবার একটা 6 টাকাও পাওয়া যায়। তা এই বাঁশি সেই বাঁশি নয়। হ্যাঁ, তা না, অত দিতে পারবো না, আমি বড় জোর 150 কী হবে, আমি 175 পাচ্ছি, এই তো 150। সেটা ঠিকই। তাই আমি বললাম যে তাহলে আপনার সঙ্গে চুক্তিপত্র আমি সই করব না, আমি কাজ করব, আচ্ছা। যদি আমি স্যাটিসফাই হই হ্যাঁ। তাহলে কিন্তু আমাকে 300 টাকা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, তখন আপনি আরো 25 টাকা বাড়িয়ে দিলেন। 300 টাকা হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ। আর ওই 300 টাকা ঠাকুরের কৃপা, মহেন্দ্র গুপ্তর হুম। সিংহগড় বই হুম। এক একটা পিস মেরেছি, তাতেই মহেন্দ্র গুপ্ত বলছে যে শুনি, তুই জিতে যা, তুই জিতে যা। আমি, যাই হোক স্যার, আপনার আশীর্বাদ আমার যথেষ্ট। তা মহেন্দ্রগুপ্তর কথা যখন বললেন, বাংলা সাধারণ রঙ্গালয়ের ক্ষেত্রে মহেন্দ্রগুপ্ত মানে একজন মানে হিমালয় সমান একজন ব্যক্তিত্ব। মহেন্দ্রগুপ্তকে ডিরেকশন দিতে তো সামনে থেকে দেখেছেন আপনি। হ্যাঁ, তো মহেন্দ্রগুপ্ত মানে ডিরেক্টর হিসেবে কেমন ছিলেন, কেমন দেখেছেন ওনার শেখানোর ধরন ধারণ, বা উনি কিভাবে আর্টিস্টদেরকে ইয়ে করতেন? মহেন্দ্র গুপ্ত বেশি কথা বলতো না, কম কথার মানুষ ছিলেন। খুব কম কথা বলতো, বসে বসে দেখতো হুম। আর বলে দিত এই ঘিনটা এইরমভাবে বলো, এই ঘিনটা এইরমভাবে বলো, এই তার পরিচালক। আর সত্যি উনি যে একটা বিদ্যাসাগর বইয়েতে মাইকেল করেছিলেন, হুম। তা ওই একটা আবৃত্তি করতেন, সেটা না শুনলে বিশ্বাস যারা শোনেনি তাদের সেটা বোঝানো যাবে না। না। সত্যি তাই, আমরা অনেক দুর্ভাগ্য আমাদের যে ওই সমস্ত জিনিস দেখতে পাইনি। তো ওখানে কি মানে ও মহেন্দ্রগুপ্ত যখন ডিরেকশন দিতেন সুরের ক্ষেত্রেও বা এই কম্পোজিশনগুলোর ক্ষেত্রেও আপনাদের বলতেন যে এরম এরম ভাবে বাজাও, বা এখানে না, সুরের ব্যাপারে কিছু বলতেন না? উনি কোনোদিন আমাদের বলেনি। তা আমাকে এক ভদ্রলোক বলেছিলেন যে এখানে 3টে ক্র্যাশ দিলে কেন? আচ্ছা। আমি বললাম যে
আপনি এক কাজ করুন, স্যারকে জিজ্ঞেস করুন। আচ্ছা, তা নট্য থেকে সিংহগড়ে আপনি প্রথম বাজালেন? বিদ্যাসাগর আর বিদ্যাসাগর সিংহগড় তো এক বছরেই ছিল, তার মানে এই দুটোই নট্যতে আপনার প্রথম কাজ। তাহলে বিদ্যাসাগর বা সিংহগড়ের কোনো কিছু কিছু যদি সিংহগড়ের মানে বা বিদ্যাসাগরের কোনো গানের ইয়ে যদি আপনার মনে নেই, মনে নেই। মনে নেই আজকের কথা। হ্যাঁ, সেই কতদিন আগেকার কথা, ঠিক। তবে ওই বলতে পারেন যে যাত্রা আরম্ভ হওয়ার আগে যে ইয়েটা, সেটা একটু হয়তো বাজিয়ে দেখাতে পারি। হ্যাঁ, আপনি যেটা দেখাবেন সেটাই আমাদের জন্য অনেক। আপনাকে জোর করার তো কোনো ব্যাপার নেই। এইটা দিয়ে শুরু হচ্ছে। এবার তার সঙ্গে আরো অন্য সবাই থাকতে তখন ব্যাপারটা। আচ্ছা, এইটা কি প্রিলিউডটা ব্যবহার করা তো কি বিদ্যাসাগরের ক্ষেত্রে? বিদ্যাসাগরে করতাম। আচ্ছা, আর সিংহগড়ে করতেন। যেখানে একদিন হতো সেদিন বিদ্যাসাগর, আর সিংহগড় হলে সিংহগড়ে। আচ্ছা, এই হলো। তাহলে ওই বিদ্যাসাগর সিংহগড় মানে 1967, ওই তখন থেকে আপনি ওখানেই থাকছেন নট্য কোম্পানিতে। তারপর থেকে মানে পরপর নট্য কোম্পানিতে পরপর। এখন ওখানে এমন বই ছিল, বিদ্যাসাগর সিংহগড় এরা তখন তো বীণা দাশগুপ্ত আসেনি। না 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 না, ইয়ে করলেন ওই রামকৃষ্ণ সারদামণি, বিন্দুর ছেলে সারদামণি। তখন বোধহয় আমি ছিলেন না। তখন কি আপনি বৈকুণ্ঠতে ছিলেন? হ্যাঁ, তখন নট্যতে ছিলেন না বৈকুণ্ঠতে ছিলেন? মনে হয় বৈকুণ্ঠেই ছিলাম। প্রতিঘাতিনী সতী, ওটাতে বাজিয়েছিলেন ওই বছরে যে কটা বই ছিল। বলছি যে ওখানকার যে কোনো জিনিস নট্যই রেকর্ডিং থেকে আরম্ভ করে যা হয়েছে, কে বাজাবে? সুনীল ঘোষ। মাকুম বাবু এমনই হয়ে গেছিলেন হ্যাঁ, যে আমি ছাড়া জানতো না। আচ্ছা, ওই রাধেশ্যাম নন্দী হ্যাঁ, এমন ক্ল্যারিনেট বাজাতেন, সত্যি খুব সুন্দর। তার মতন লোককে আমি বসিয়ে রেখে দিতাম, বলি তুমি বাজাবে কি? আমি বাজাই, শোনো। তা আমি যেই বড় বাঁশি ধরতাম অমনি ও বাঁশিটা রেখে দিত, এরম ছিল। তাহলে এই বিদ্যাসাগরে আপনি অরুণ দাশগুপ্তকে দেখেছেন, বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করছে মঞ্চে। অরুণ দাশগুপ্ত, হ্যাঁ, তো সেই সময় বিদ্যাসাগরের যশ কেমন হতো? যখন যখন নট্য কোম্পানি করছে, বিদ্যাসাগরের যশ কেমন ছিল ওই প্রথম সেই সময়? এক এক জায়গায় রিপিট হতো, মানে একই আসরে। হ্যাঁ, এরকম তো অনেক হয়েছে যে পরপর 5 দিন একই বই চলেছে, যে মানুষের ভালো লেগেছে, একই চলেছে। বিদ্যাসাগর তার ভেতরে। আচ্ছা, মানে নট্য কোম্পানি বিশাল যশ পেয়েছে বিদ্যাসাগরে, ভীষণ। তাহলে বৈকুণ্ঠতে আপনি কাজ করলেন, যখন বৈকুণ্ঠতে ফিমেল আনা হচ্ছে নট্যতে, যার জন্য বৈকুণ্ঠ যাত্রা সমাজ হলো, চন্দা চ্যাটার্জি, শিপ্রা মিত্র বৈকুণ্ঠতে এলো, তার পরের বাড়ি তো এলো বীণা দাশগুপ্তা। তখন উনি ছিলেন বীণা চক্রবর্তী, দাশগুপ্ত তো পরে হলো, বিয়ের পর হলো। হ্যাঁ, তো বৈকুণ্ঠ থেকে আপনি কি নটি বিনোদিনীতেও বাজিয়েছিলেন? তারপর আবার নট্যে এসেছেন? হ্যাঁ, 71 সালে যখন গঙ্গা থেকে বুড়িগঙ্গা হলো, জ্যোৎস্না দত্ত এলেন, ওইটাতে বাজিয়েছিলেন? হ্যাঁ। তাহলে ওইটা জ্যোৎস্না দত্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা যদি কিছু বলেন। আচ্ছা, গঙ্গা থেকে বুড়িগঙ্গা হয়েছে, লালন ফকির একই বছরে ছিল নট্য কোম্পানিতে। মানে ঠিক সালগুনা না না, সাল তো আমি বলে দেবো। 72-এ হয়েছে আধারের মুসাফির আর কৃষ্ণ শকুন। 73-এ নটি বিনোদিনী, পাহাড়ের চোখে জল, এই দুটো। আর বোধহয় ধর্ষিতা বলে একটা বই ছিল সেই সঙ্গে, ওটা অতটা হয়নি। নটি বিনোদিনী আর পাহাড়ের চোখে জলটাই বেশি হয়েছিল,
তার মধ্যে নটি বিনোদিনী সব থেকে বেশি। নটি বিনোদিনী আমাদের গুরুমশাই ছিলেন সূর্য দত্ত। সূর্য দত্ত। তিনি বললেন, সুনীল এদিকে আসো। আমি কি, এই যে নাটকটা হ্যাঁ যা লিখছে হ্যাঁ, তাতে হয় মাখুম একদম শেষ হয়ে যাবে, না একদম উপরে উঠে যাবে। নাইলে একদম উপরে উঠে যাবে। ঠিক তাই হলো। মানে উনি নাকি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমরা যদি 50% অভিনয় করতে পারো আর বিনা যদি ওর গান অর্ধেকও গাইতে পারে তাহলেই নাটক দাঁড়ায় যাবে। মানে এরকম একটা ভবিষ্যৎবাণী ওনার মতো, মানে ওনারা তো মানে ভবিষ্যৎ দ্রষ্টা, এতদিন ধরে দেখছে গোটা ইন্ডাস্ট্রিটাকে। নটি বিনোদিনীর কথা যখন এলো, তা নটি বিনোদিনীর কথা কিছু বলুন। মানে বীণা দাশগুপ্তার ওই রকম অভিনয়, বীণা দাশগুপ্তার প্রথম ওইটাতে উনি জনপ্রিয়তা পাচ্ছেন ওই লেভেলের। নটি বিনোদিনী, নটি বিনোদিনীর যশের কথা কিছু বলুন। মানে আপনি বাজাচ্ছেন বা বীণা দাশগুপ্তার ওই অভিনয় সামনে থেকে দেখছেন, কিভাবে উনি গানগুলোকে ইয়ে করতেন। নটি বিনোদিনী দুর্গা সেন সুর করেছিল নটি বিনোদিনীতে। দুর্গা সেন হুম, নটি বিনোদিনী সুর। ওই ওটা কি, ওই যেন ঠাই পাইতে বছর নটি বিনোদিনীতে যখন গিরিশ ঘোষের কাছে প্রথম আসছে, গিরিশ ঘোষ যখন ওকে নিচ্ছে ছাত্রী হিসাবে, শিষ্যা করছে, তখন যখন গিরিশ ঘোষকে যখন কৃতজ্ঞতা জানিয়ে তখন গানটা ধরছে যে আমাকে ঠাঁই দিন। ওই পায়ের কাছে বসে হ্যাঁ, ওই গানটা ধরছে, যেন ঠাই পাইতে অবচরণ। হে চির বাঞ্ছিত করোনা বঞ্চিত, অভাগীরে রেখো চরণে। যেন ঠাই অসাধারণ। পাইতে